পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি ইসার নওরা, পর্ব সংখ্যা ৪৫-এর প্রথমার্ধ। শিকদার নিবাসে এসে খানিক পর থেকে মায়েরা একটা জিনিস লক্ষ্য করেছে। আশফিয়ান বর্ণ কেমন অদ্ভুত সূক্ষ্ম নেত্রে দেখছে তাকে। সে তাকালেও নজর সরায় না মানুষটা। অস্বস্তি হচ্ছিল মায়েরার। নড়ে চড়ে বসে জোরপূর্বক হাসে। রামসা এসে টি টেবিলে নাস্তা পানিও দিয়ে গেল। আইজা বসেছিল অতিথিদের সাথে। বর্ণকে আসতে দেখে তাকে ড্রয়িং রুমে বসার অনুরোধ করে রুমে গিয়েছেন। দুই শিকদারের একজনও বাড়িতে নেই। অতিথি আসার সংবাদটি আজাদ সাহেবের কানে পৌঁছে দেবেন তিনি। সুখকে নিয়ে মধ্যাহ্নের দিকে কোথাও একটা গিয়েছেন তামিজ সাহেব, এখনো ফিরেনি। বর্ণর কপালে গাঢ় ভাঁজ, তর্জনী ঠোঁটে ঘষে তীক্ষ্ণ দৃষ্টি মায়রার দিকে স্থির রেখেছে। রমণী গলা খাকারি দেয়, হাই। ওপর নিচ মাথা নেড়ে বর্ণ অন্যরকম এক প্রশ্ন করল, মিসেস, আপনার মন ভালো? অপ্রস্তুত হাসল মায়রা। শিওর, কেন নয়? বর্ণ কাজ ঝাঁকায়, সন্ধিয়ান গলায় ঠোঁট ঝাঁকিয়ে অল্প হেসে বলল, দেখে তো লাগছে না। হৃদয়ের কোথাও ভারী আঘাত লাগেনি তো? থমকে যাওয়া চোখে চাইল মায়রা, দৃষ্টিতে অত্যাধিক আশ্চর্য। এটা সত্যি যে একটা জঘন্য কারণে তার মনটা বিষিয়ে আছে। শুধু বিষিয়ে নয়, তার বিশ্বাস, তার ভরসা কোনো এক নিকৃষ্ট ছুতোয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অথচ সে ঠোঁটে হাসি রেখে দিব্যি নিজেকে প্রাণবন্ত খুশি প্রমাণের সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি মেহেরাবও যা ধরতে পারেনি। আশফিয়ান বর্ণ কিভাবে? বিস্ময় ভরা চোখে বাকশূন্যে তাকিয়ে রয় মায়রা। হাসি মিয়ে এলেও সম্পূর্ণ উবে যায়নি। আপনার হয়তো বুঝতে ভুল হচ্ছে মিস্টার, আমার মনটা আজ খুব ভালো, একদম ফুরফুরে। সোফায় পিঠ এলিয়ে ঠোঁট গোল করে অন্যত্র চেয়ে বর্ণ হাসে। ও, একদম ফুরফুরে। স্বর থেকে মৃদু তাচ্ছিল্যর হাসি ছিটকে আসে। মেহরাবের আসন খানিক দূরে। বর্ণমায়রার কথোপকথন কানে পৌঁছাচ্ছে না তার, তবে যথাসাধ্য চেষ্টা করছে। কণ্ঠ খাদে নামিয়ে কথা বলছে তারা, ফলে আরও শুনতে পাচ্ছে না। হ্যালো ডক্টর, সব ঠিকঠাক? প্রতিটি বাক্য উচ্চারণের সময় আশফিয়ান বর্ণর ঠোঁটে সূক্ষ্ম বাঁকা হাসির এক রেখা জড়িয়ে থাকে, অন্যরকম রহস্যময়, যে ব্যাপারটা সকলকে বিব্রত বোধ করিয়ে দিতে সক্ষম। মেহরাব সৌজন্যে হেসে জবাব দেয়, ইয়া, এভরিথিং ইজ অল রাইট। আপনার কেমন চলছে রকস্টার? বিন্দাস। রুবাইত এসে দেখলো নাস্তা এখনো ছুঁইনি কেউ। ভদ্রমহিলা হতাশ হলেন, আরে দেখো কাণ্ড, কেউ কিছু টেস্টই করনি দেখছি। এভাবে খালি মুখে গল্প করে যাবে? ইটস ওকে আন্টি, আপনারাও আসুন না, বসুন একসাথে। সুখকে দেখছি না যে, বাড়ির ছোট সদস্যরা নাই, বিশেষ করে নোরা। বর্ণ সামনে অস্থিরতা ঢাকতে এক নাগারে প্রশ্ন করে এদিক ওদিক তাকালো মায়েরা। রুবায়েত ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, সুখ একটু বেরিয়েছে আব্বুর সাথে, একটু পরেই ফিরবে। আর নোরাটা নিশ্চয়ই কোথাও বসে অভ্রবীরের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। বুঝোই তো বাচ্চা, আমার তো ওর এই ব্যাপারটাই ভীষণ সুইট লেগেছে আন্টি। প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম মেহরাব কিনা একটা ৮ বছরের বাচ্চা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করেছে, কিন্তু পরে কথা বলে বুঝলাম দেখতে বাচ্চা সাইজের হলেও। এক্সকিউজ মি বলে বর্ণ উঠে চলে গেল, ফোন কানে চেপে। কল এসেছে কারো। চেপে রাখা শ্বাসটা মায়েরা ধীরে ধীরে ছাড়ল। চোখটা ভীষণ জ্বলছে, বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা। পিচঢালা রাস্তায় সাই সাই গাড়ি ছুটে চলেছে এক মনে। এসি বন্ধ, গাড়ির জানালা খোলা। খোলা জানালা থেকে মুখ বের করে হাঁ করে বাতাস খাচ্ছে সুখ। ঝালে কানের পর্দাগুলো জ্বলছে বোধহয়। কর্ণকোঠরে ভোব শব্দ তৈরি হচ্ছে। তামিজ সাহেব ফ্যাল ফ্যাল করে চেয়ে মেয়ের কাণ্ড দেখছেন। বাবা মেয়ে দুজনের খানিক আগে ফুচকা খাওয়া হয়েছে তৃপ্তি নিয়ে। একটা মধুর সময় কেটেছে তাদের। শেষ কবে মেয়ের সাথে এমন মিষ্টিময় মুহূর্ত কাটিয়েছেন মনে নেই তামিজ সাহেবের। অবশ্য আজও কাটানো হতো না, যদি না সুখ জোর করে গাড়ি থামিয়ে তার সাথে ফুচকা খাওয়ার বায়না না ধরত। জিভে ঠোঁট ভিজিয়ে আব্বুর দিকে করুণ চোখে তাকায় সুখ। চোখ চিকচিক করছে, ঝালের তোড়ে চোখে জল এসে গেছে প্রায়। এতটা ঝাল না খেতে বারণও করেছিলেন ভদ্রলোক। কমেছে বলার ফাঁকে টিস্যু দিয়ে চোখের জল মুছে দিলেন। মুখে হা হু করার পরও উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায় সুখ। চোখে চোখ রেখে মিথ্যা বলে দিল মেয়েটা। তামিজ সাহেব ঢের বুঝে নিলেন। আইসক্রিম খেয়ে জিভখানে একটু মিষ্টতা পেল, ঝাল কমে এসেছে এখন। ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিম মুছে দিয়ে মেয়ের মুখে আষ্টে পড়া চুল সরিয়ে দিয়ে একদৃষ্টি চেয়ে রইলেন মুগ্ধ চোখে। রোজ তিনি সক্রিয় আদায় করেন। জীবনে হয়তো কোনো পূর্ণ কাজ করেছিল বলে এই ভাগ্যলক্ষ্মীকে ওনার সংসারে পাঠিয়েছিলেন
স্বয়ং সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে তিনজন মানুষ ব্যতীত কেউ বলতে পারবে না সুখ তার রক্তের কেউ নয়। যেদিন সুখকে পেয়েছিল সেদিন একবার হানিফা বেগমের কাছে গিয়েছিলেন রুবাইয়াত এবং তামিজ শিকদার। আজাদ সাহেব বাড়িতে ছিলেন না। বর্ণ হওয়ার পর থেকেই তিনি ছেলে আর স্ত্রীকে নিয়ে দেশ বিদেশে ট্রাভেল দিতেন। তখনও কোনো এক দেশে ছিলেন তাদের সাথে করে। সেদিন রাতেই রুবাইয়াত শোককে নিয়ে হানিফা বেগমকে বলে বাড়ি ছেড়ে দূরে সরে গিয়েছিলেন তামিজ। 5 বছর অতিবাহিত হওয়ার পরেও সন্তান দিতে পারছিল না রুবাইয়াত। কাছের দূরের সকলে কত কথা শুনতে হতো রোজ। কেউ মুখ ভ্যাংচাতো, কেউ সহানুভূতি দেখাতো। এরকম সময় গেছে যে আত্মীয়দের কারো বাচ্চা কোলে নিতে গেলে বাচ্চার মা মুখের উপর বলে দিয়েছে, তুমি তো বোধহয় বন্ধা, কখনো মা ডাক শুনতে পাবে কিনা সন্দেহ, আমার ছেলেকে ছুবে না, ওর ক্ষতি হয়ে যেতে পারে। দীর্ঘদিন পর হঠাৎ যখন তিনি মা হওয়ার সৌভাগ্য লাভ করলেন, তামিজ সাহেবের খুশি দেখে কে। পুরো এলাকায়, পুরো গোষ্ঠীতে মিষ্টি বিতরণ করে আসলেন। সংবাদ দিলেন, আমিও বাবা হব এবার। এত সবের পরে রুবাইয়াতের মিসক্যারেজ হওয়ার ঘটনাটি কাউকে জানাননি। কি লাভ হতো? আবার সেই পুরনো কথাগুলো তাকে ভেতর থেকে গুড়িয়ে দিত। অতঃপর তার কিছুদিনের মধ্যেই শূন্যতা ভরা দুজন কপতির সংসারে পূর্ণতা রূপে সুখ এলো নিজ থেকেই। তামিজ শিকদার সেদিনই সবার থেকে দূরে অন্য একটা দেশে চলে গেলেন স্ত্রী সন্তান নিয়ে। ফিরলেন প্রায় সুখের 2.5 বছর পর। পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিলেন তামিজ শিকদার এবং রুবাইয়াত সুলতানার একমাত্র মেয়ে ফারিস্তা শোভান সুখকে। স্বয়ং আইজা কিংবা আজাদ শিকদারও জানে না সুখকে রুবাইয়াত গর্ভে ধারণ করেনি। মায়ের পর পরিবারের বড় হিসেবে আজাদ শিকদারকে বলতে চেয়েছিলেন তামিজ সাহেব, কিন্তু রুবাইয়াত চায়নি। মুখে ইজাজাত দিত ঠিকই, তবে চোখের দৃষ্টিরা যেন নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বলতো, সুখ আমার গর্ভ ছেঁড়া ধন নয়। কথাটি আরও একজন মানুষ বেশি জানুক এটা আমি চাই না। সুখকে অপছন্দ করার দোহাই দিয়ে সত্যিটা তাকে বার কয়েক বলে দিতে চেয়েছিলেন হানিফা বেগম, তবে পারেননি ছেলের মুখের দিকে চেয়ে। তামিজ শিকদার বলে দিয়েছে, যেদিন তিনি মুখ খুলবেন সেদিন ছোট ছেলেকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলবেন। বা চোখের সামনে তুড়ি বাজিয়ে সুখ ইশারায় জানতে চাইল, হঠাৎ স্ট্যাচু হয়ে গেলে কেন আব্বু? ভদ্রলোক প্রশস্ত হাসলেন। মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই ব্যাপার। সুখ খানিক নিকটে চলে এলো। মিছিমিছি মুখ গম্ভীর করে ইশারায় কাঁধ দেখিয়ে বোঝায়, এখানে মাথা রাখো। তামিজ সাহেব মেয়ের কথায় মৃদু হেসে ধীরে মাথা ঠেকালেন তার কাঁধে। আব্বুকে ভালোবাসো? অনেক। হাতের ইশারায় জানিয়ে দেয় সুখ। তামিজ সাহেব স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করলেন। সুখ নিজেও আব্বুর মাথায় নিজের মাথা ঠেসে চোখ বোঝে। বাড়ির কাছাকাছি এসে পৌঁছেছে গাড়ি। ব্যাস, আর কিছুটা পথ বাকি। আর্ট গ্যালারি ওয়েবসাইটে সিভি পাঠিয়েছিল সুখ 3-4 সপ্তাহ আগে। সেদিন গ্যালারি থেকেই মেইল এসেছিল। সিভি সিলেক্ট করে নিয়েছে তারা। আর এটাই ছিল আব্বুর জন্য সুখের সারপ্রাইজ। আজ আর্ট গ্যালারিতে আব্বুর সাথে পেন্টিং নিয়ে গিয়েছিল। পুরোটা সময় অস্থিরতায় কেটেছে আর আব্বুর পাশে থেকে তাকে সাহস দিয়েছে। হানিফা বেগম নিজ শয়ন কক্ষে বিছানায় পড়ে আছেন বৃদ্ধা। শীতের আগমনী বার্তা পাওয়ার সাথে সাথে ওনার সর্দি কাশি দেখা দিয়েছে। এখন আবার জ্বরও উঠেছে। রুবাইয়াত দুপুরে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে এসেছেন। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে কদম রাখলেন ওরা। বাড়ির প্রত্যেকে অষ্টমাশ্চর্য হলো যেন। সে নাকি মায়রাকে লজ্জা পাচ্ছে। অবশ্য এর যথেষ্ট কারণ আছে। ফোন আলাপে কথায় কথায় মায়েরা একবার বলেছিল, হায়, আমার একটা ছেলে থাকলে নুরা বুড়িকে নির্ঘাত ছেলের বউ বানিয়ে আনতাম। আফসোস, ইস, না হওয়া শাশুড়ির সামনে একটু তো লজ্জা বাঁচিয়ে রাখা হয় নাকি? অথচ দেখো তোফার বীর কেমন গোল গোল চোখে দেখছে। অফ্র নেই আজ, বন্ধুদের সাথে কোথাও পিকনিক বানাতে গেছে। মিরাফকে পেয়ে লজ্জা টজ্জা ছুঁড়ে ফেলল। মেহরাবের পাশে গিয়ে ধূপ করে বসে মিরাফের গাল টেনে দিল। পিচ্ছি তো অনেক কিউট, আমার চেয়েও, তাই না বাড়ি? একটু মন খারাপ হলো শেষে। মেহরাব হাসলো। মন খুলে নুরার চুল এলোমেলো করে দিয়ে বলল, নেভার, একদমই না। তোমরা দুজনেই কিউট, পাই প্রিন্সেস। রিয়েলি? নো ডাউট। মায়েরা আর তোহফা কথা বলছিল। নুরার কথাগুলোতে হাসলো দুজনে। ওই তো সুখ এসে গেছে। নুরা ছুটে গেল তড়িৎ। সুখের চারপাশে ঘুরে ফিরে তার হাতের বক্সটা কেড়ে নিল আগে ভাগেই। আমার আইসক্রিম? কে বলল এটা নুরার? তামিজ সাহেবের প্রশ্নে ভাব নিয়ে জবাব দেয় নুরা। কে আবার? তুমিই তো। ইতস্ততি নিয়ে এগিয়ে আসে সুখ। অস্বস্তি হচ্ছিল নতুন কারো সামনে যেতে। মেহরাব এক ঝলক চেয়ে ঠোঁট কামড়ে হাসল।
এরপর নজর সরিয়ে নেয়। সুখ, এসো না। ড্রয়িং রুম ভিড়িয়ে যাচ্ছিল সে। মায়রার ডাকে থামলো। সৌজন্য এসে এক পলক আব্বুকে দেখে হেঁটে গেল সেদিকে। মায়রা কিছু বলতে চায়। আজাদ এবং তামিজ সাহেব সম্মতি জানালেন। বর্ণ মেহরাব তখন মুখোমুখি সোফায় বসে। মায়েরা মিষ্টু ভাষায় মেহরাবকে এক ঝলক দেখে শিকদারদের উদ্দেশ্যে বলল মোলায়েম কণ্ঠে, বাবা মানেই পৃথিবীতে আপন বলতে আমাদের দুজনের জন্য একে অপরই। ভাই কখনো কোনো আবদার করেনি, মুখ ফুটে বলেনি। তার মুখ দেখে যেতটুকু বুঝেছি এই যা। সেদিন সে প্রথমবার কিছু চাইল, আর আমি কিভাবে হাত গুটিয়ে বসে থাকি বলুন? থেমে পুনরায় বলল, হাজারো মেয়েদের ভিড়ে মেহরাব আপনাদের সুখকে পছন্দ করেছে, ভালোবেসেছে বলতে পারেন। আমি সব সময় যথাসাধ্য তার চাওয়া পাওয়া পূর্ণ করার চেষ্টা করেছি, একজন মা সমতুল্য ভালো বোনের মতো। আঙ্কেল, সুখের হাতটা কি আমার ভাইয়ের হাতে দিবেন প্লিজ? কথা দিচ্ছি ওর কোনো অমর্যাদা হবে না। বর্ণ ভ্রুটরু গুটিয়ে মেহরাবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে হুট করে মেঝেতে চেয়ে আছে সে। ভদ্রলোকের ন্যায় এক পলক চোখ তুলে চেয়েছিল বোধহয়। সচকিতে ভাইয়ের দিকে চাইলেন তামিজ সাহেব। অতপর মায়রার পাশে বসা সুখকে আজাদ শিকদার অপ্রস্তুত হেসে অল্পক্ষণ চুপ থেকে বললেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমরা ব্যতীত আমাদের মেয়েকে বাইরের কোনো পুরুষ ভালোবাসে, তাকে আপনও করতে চায়। কিন্তু মেয়ে যে বিয়ের যোগ্য বয়স হয়নি এখনো। বয়স অবশ্যই উপযুক্ত হয়েছে, তবে জানোই তো মা, সন্তান যতই বড় হোক বাবা মায়ের চোখে সেই দু চোখের ছোট্ট খোকাখুকির মতোই। তবে আশাহত হয়ে ভাইয়ের দিকে তাকায় মায়েরা। আজাদ সাহেবের তবে শুনে আসার আলো দেখতে পাওয়ার মতো আগ্রহ নিয়ে ফিরল। মানতে হবে আমার মেয়ে এখন যথেষ্ট পরিণত, একটা সুন্দর পবিত্র মনও আছে, কাউকে ভালো লাগতেও পারে। অভিভাবক হয়েছি বলে আমরা তাই ইচ্ছের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে তার মতামত প্রয়োজন যদি সে চায়। সুখের দিকে তাকালেন তামিজ শিকদার। কণ্ঠ আচানক কেঁপে উঠেছিল ওনার। কোমল গলায় জানতে চাইলেন, তুমি কি চাও আম্মু? সুখের জবাব শুনে বলে বর্ণ চেয়েছিল শীতল চোখে, ডক্টর শুধু শুধু ইনসাল্ট ফিলিংস নিতে এসেছে। তার দৃঢ় বিশ্বাস ফুল শুধু এবং শুধুমাত্র তাকেই ভালোবাসে, অন্য কাউকে বিয়ে করার কথা কল্পনাও করবে না। অল্পক্ষণের জন্য স্তব্ধ থম মেরে বসে রইল সুখ। গলা শুকিয়ে আসছে, মস্তিষ্কের চিন্তাধারা এলোমেলো। তবু সে মুখায়ব যথেষ্ট শক্ত দেখালো। আসার পর থেকে মেহরাবের দিকে একবারও না তাকালেও লোকটা চোরা চোখে বার কয়েক তাকিয়েছিল হয়তো। প্রথমবারের মতো একবার আর চোখে তাকে দেখল সুখ। হৃদয়টা তখন অনুভূতি শূন্য। সুখের জবাব শুনতে সকলে তখন তার দিকে তাকিয়ে। সে হঠাৎ নির্লিপ্ত আব্বুর দিকে চোখ তুলে তাকালো, ইশারায় বুঝিয়ে দিল আমি বিয়েতে রাজি। কিছু পলের জন্য ড্রয়িং রুমের পরিবেশ থমকে যায়। খানিক দূরে থাকা রুবায়েতের বুকটা যেন ধক করে উঠল। অচিরেই চোখের তারায় না চাইতেও ভেসে উঠল মেয়ের গায়ে জড়ানো টকটকে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি, মেহেন্দি রাখিবুকি। শোককে পরিপূর্ণ রাজবধূ লাগছে। ঠোঁট কামড়ে দ্রুত কিচেনে ঢুকে গেলেন ভদ্রমহিলা। বিয়ে করবে শোক, তাদের ছেড়ে অনেক দূরে শ্বশুর বাড়ি যাবে। সে কাকে বুকে জড়িয়ে বাঁচবে? মায়েরা চকচকে চোখে ভাইকে দেখল। মেহেরাব ঠোঁটে ঠোঁট গুজে গম্ভীর মুখ করে আছে, অথচ মনের আগিনায় ঘুরে ফিরছে হাজারো প্রজাপতি। তৎক্ষণাৎ কিছু স্বপ্ন এসে ভিড় জমায় হৃদয় গ্রহীণে। সূক্ষ্ম নেত্রে অল্পক্ষণ চেয়ে থেকে বর্ণ ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। অদৃশ্য আচমকা উঠে দাঁড়ালো, সেখানে থেমে থাকলো না। মেহরাবের পাশ কেটে হেসে এলো সুখের মুখোমুখি। অতঃপর এক ঝটকায় তাকে বসা থেকে টেনে তুলে হুট করে বুকের খাঁচায় বন্দিনী করে জড়িয়ে ধরল। উচ্ছ্বাস মিশ্রিত গলায় বলল শব্দ করে, কংগ্রেটস সিস। আকস্মাৎ অপ্রত্যাশিত কাজে মূর্তি বনে গেল সুখ। হাতে থাকা জুসের গ্লাস ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হলো। বর্ণর চোখে মুখের প্রখারতা প্রমাণ করে দিচ্ছিল সে কতখানি খুশি, কতটা না আবেগপ্রবণ। সুখকে ছেড়ে দিয়ে পুনরায় তার মুখটা দুহাতের আজলায় তুলে দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে উচ্ছ্বাসিত স্বরে টেনে টেনে বলল, আই এম সো এক্সাইটেড ফুল। কণ্ঠ খাদে নামিয়ে নিম্ন আওয়াজে ফের প্রশ্ন করে, তুই এমন অস্বাভাবিক কাঁপছিস কেন ফুল? শীত লাগছে নাকি অত্যধিক সাহসিকতার পরিচয় দেওয়ার কুফল? অতঃপর সম্মতি ফেরার মতো হুট করে সুখকে ছেড়ে দিয়ে দূরে সরে এলো। বুকে হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ল। এজন্য রাগ সংবরণের ক্ষুদ্র প্রচেষ্টা। আশেপাশের স্তম্ভিত চাহনি দেখে হুটহাট বোকাদের মতো হেসে বলল, সরি গাইজ, বি পজিটিভ। এক্সাইটমেন্টে কি যে করে ফেলেছি বোধ ছিল না। অ্যাকচুয়ালি শি ইজ মাই কাজিন সিস্টার।
প্রথমবার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হবে। ভাবতেই ডোন্ট মাইন্ড এনিথিং এলস ব্রো। ওকে, শেষোক্ত কথাটি মেহেরাবের উদ্দেশ্যে ছিল। মায়েরা হেসে ফেলল হঠাৎ। ইটস ওকে, ভাই বনিত। সজরে ওপর নিচ মাথা ঝাঁকালো বর্ণ। ঠোঁটে হাসি টেনে ফট করে সুখের চোখের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল, ভাই বনিত, নাথিং এলস।